আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অতিথি কৃষ্ণনগর পৌরসভার তৃণমূল কাউন্সিলর ডক্টর আবুল হোসেন বিশ্বাস। ডক্টর আবুল হোসেন বিশ্বাস একজন শিক্ষাবিদ। সম্প্রতি তিনি শিক্ষারত্ন 2025 পুরস্কার পেয়েছেন। আমরা জানার চেষ্টা করব এই সম্মান পেয়ে তার কেমন লাগছে, তার অনুভূতির কথা আমরা একটু জানার চেষ্টা করব। আবুল হোসেন সাহেব, আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার, সালাম। আমি আজকে এই স্টিং নিউজের স্টুডিওতে আসতে পেরে খুব নিজেকে ধন্য মনে করছি। স্টিং নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনারা সদ্য অ্যাওয়ার্ড পাওয়ার পরেই আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আবুল হোসেন সাহেব, একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি, সেটা হলো আপনি জীবনে অনেক পুরস্কার পেয়েছেন শিক্ষক হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে, কিন্তু সম্প্রতি এই যে শিক্ষারত্ন 2025 পুরস্কার পেলেন, কেমন লাগছে আপনার? আপনার অনুভূতির কথা যদি আমাদের স্টিং নিউজের দর্শকদের জন্য একটু শেয়ার করেন। আমি যখন এমএতে ইংরেজিতে ফার্স্ট হয়েছিলাম, তখন অধ্যাপক মোহিনী মোহন ভট্টাচার্য পুরস্কার পেয়েছিলাম এবং রাজ্যপালের মেডেল পেয়েছিলাম। আচ্ছা, সেটা এক ধরনের অনুভূতি। সেটা ছাত্র অবস্থা একটা বলা যায় একজন ছাত্রের কাছে সর্বোচ্চ পুরস্কার। তারপরে আমি যখন পিএইচডি কমপ্লিট করলাম, সেটা হচ্ছে যে নজরুলকে নিয়ে ইংরেজিতে অনুবাদ করে আমি গবেষণাটা কমপ্লিট করি এবং এটা ভারতবর্ষে এটা প্রথম যে নজরুলকে ইংরেজিতে অনুবাদ করে গবেষণা। আচ্ছা, তো তার জন্য কিছু পুরস্কার পেয়েছি, যেমন নতুন গতি নজরুল পুরস্কার, সেটা হচ্ছে 2018-তে পেয়েছি। জি 24 ঘন্টা পুরস্কার পেয়েছি এই অনন্য কাজের জন্য। একটু স্বাতন্ত্র আছে কাজটাই, সেই ভেবেই ওরা দিয়েছিল। আর এবারে 2025 শিক্ষারত্ন অ্যাওয়ার্ড, এটা পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত। আচ্ছা, এই কারণেই যে একজন শিক্ষক হিসেবে তার স্বপ্ন থাকে যে শিক্ষা জগতের যে কোনো একটা ভালো অ্যাওয়ার্ড পাওয়ার, ভালো পুরস্কার পাওয়ার। ঠিক, তো শিক্ষারত্নটা আমি পেলাম এবং স্বাতন্ত্র কাজের জন্যই সেভাবে বাছাই করে আর কি। তো সেইভাবে আমাকে এভাবে সিলেক্ট করার জন্য নিশ্চিতভাবে শিক্ষক হিসাবে শিক্ষারত্ন পাওয়াটা আমার কাছে অত্যন্ত বড় প্রাপ্তি এবং আমি খুবই আপ্লুত। এবং আপ্লুত হচ্ছে সকল সহকর্মীবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তারা ভীষণভাবে আনন্দিত। সুতরাং আমার শিক্ষারত্ন পাওয়ার দিনটা আমার কাছে আমার জীবনের সেরা দিন। আচ্ছা, আপনাকে যে নির্বাচিত করা হলো এক শিক্ষারত্ন হিসেবে, কিন্তু কিসের নিরিখে আপনাকে নির্বাচিত করা হয়েছিল? সেই ধাপগুলি কি কি? ঠিক, প্রথমত হচ্ছে যে আমি একজন শিক্ষক। নিশ্চিতভাবে আমি শিক্ষা অঙ্গনে আমার বিদ্যালয়ের মধ্যে আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমি কেমন ভাবে তাদেরকে পাঠ পরিবেশন করি। আমি ছাত্রছাত্রীদেরকে একেবারে খেলার ছলে, তারা যাতে কোনো ভয় ভীতি তাদের না থাকে, একেবারে বন্ধুর ছলে তাদেরকে যে আমি তাদের মানসিক সমতলে নেমে এসে পাঠ পরিবেশন করেছি, সেটা একটা দিক। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে স্কুল অভ্যন্তরে ছেলেমেয়েরা তারা স্কুল ছুটটা তাদেরকে কিভাবে আমরা কমালাম। তো সেক্ষেত্রে আমার একটা বড় ভূমিকা ছিল। মূলত আমার বেলতলা হাই মাদ্রাসা ওই এলাকাতে সব অধিকাংশ গরিব দুস্থ পরিবার থেকে ছেলে মেয়েরা আসে। আচ্ছা, তারা পড়াশোনা খরচটা জোগাড় করতে পারে না এবং অনেক ছেলে তারা মাঝপথে পড়া ছেড়ে দিয়ে তারা জন মজুর খাটতে চলে যায়, লেবার খাটতে চলে যায়, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সে। এই জায়গাগুলো আমি একটা অ্যাওয়ারনেস একটা তৈরি করেছিলাম অভিভাবকদের মধ্যে, যে আপনারা ছেলে মেয়েদেরকে একটু স্কুলমুখী করুন। আপনারা কষ্ট করে হলেও দিন গুজরান করছেন ঠিকই, কিন্তু ছেলে মেয়েদেরকে একটু স্কুলে পাঠান। কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা অর্জন তাদেরকে করতেই হবে, নইলে আমরা সামাজিকভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না। এই জায়গাটা বোঝানোর চেষ্টা করেছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা অর্জন, শিক্ষা
যাতে গ্রহণ করতে পারে সর্বস্তরের ছেলেমেয়েরা, তার জন্য নানাবিধ প্রকল্প শিক্ষা অঙ্গনে তিনি চালু করেছেন। আচ্ছা, যেমন আমি ছেলে মেয়েদেরকে গার্জেনদের সঙ্গে কথা বলার সময় তাদেরকে আমরা বুঝিয়েছি, আমি খুব মুখ্য ভূমিকা নিয়েছি এই ব্যাপারে, যে আপনার ছেলে বা মেয়ে স্কুলে গেলে সাথে সাথে সে বই খাতা, তারপরে হচ্ছে ব্যাগ জুতো, এগুলো সব ফ্রি পেয়ে যাচ্ছে, ইউনিফর্ম ফ্রি পেয়ে যাচ্ছে, তারপরে বিনা বেতনে তাদেরকে পড়ানো হচ্ছে, তারপরে দুপুরবেলায় মিড ডে মিলটা পেয়ে যাচ্ছে, তারা স্কলারশিপ পাচ্ছে। তারা বাড়ি থেকে টাকা নিয়ে যে তারা শিক্ষা অর্জনটা করবে সেই পরিস্থিতি কিন্তু অনেক ছেলেমেয়ের নেই। সেক্ষেত্রে আমাদের এই যে প্রকল্পগুলো যেগুলো মানবিক মুখ্যমন্ত্রী চালু করেছে, যেমন কন্যাশ্রী 1 চালু করেছেন, সেখানে 17 বছর বয়স পর্যন্ত মেয়েরা টাকা পাচ্ছে প্রতি বছরে। তারপরে 9-10-এ উঠে গেলে ছেলে মেয়েরা সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে যাচ্ছে, তাদেরকে হেঁটে হেঁটে স্কুল যেতে হয় না। তারপরে 18 বছর হয়ে গেলেই 12-এর শেষের দিকে তারা কন্যাশ্রী 2-তে 25,000 টাকা পাচ্ছে। তারা যখন 12-এ উঠছে তখন তরুণের স্বপ্ন প্রকল্পে তারা 10,000 টাকা ট্যাব কেনার জন্য পেয়ে যাচ্ছে। অসংখ্য প্রকল্প শিক্ষার ক্ষেত্রে চালু করেছেন। তারপরে ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষা নিতে চায়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ল, নার্সিং, ফার্মেসি, তাহলে স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা পর্যন্ত পাচ্ছে। স্বাভাবিকভাবেই আমি এইভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাকে পড়াতে হবে না, আপনি শুধু বাড়িতে একটু থাকার জায়গা দেবেন, দুটো খেতে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। মানবিক মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করেছে। তাতে কি আপনার ওই এলাকাতে স্কুল ছুট কমেছে? স্কুল ছুট কমে একেবারে 0 জায়গায় চলে এসেছে। এবং যেটা সবচেয়ে ভয়ানক ছিল সেটা হচ্ছে যে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত মেয়েদের। তো এই যে কন্যাশ্রী 1 এবং কন্যাশ্রী 2 প্রকল্প এবং তাদের ট্যাব, যারা তরুণের স্বপ্ন প্রকল্পে, এইগুলো পেয়ে তারা কিন্তু আর 18 বছর আগে তো কোনো মতেই বিয়ে করছে না। এবং তারপরে পেয়ে যাবে 25,000 টাকা। এটা তো সরকারি প্রকল্প, কিন্তু সেটা বোঝাতে হয়েছে, বাস্তবায়িত করতে আপনি আমি এলাকায় এগুলোকে প্রচার করেছি যে আপনার ছেলে মেয়েকে কেন পড়াবেন না। স্বাভাবিকভাবে এখানে বাড়ি বাড়ি যেতাম। এবং তারপরেও স্বাভাবিকভাবে বুঝে নেওয়ার পরে ছেলে মেয়েদেরকে স্কুল মুখী করেছে এবং ড্রপ আউট বলা যায় 0। এছাড়া আমি স্কুল অভ্যন্তরে যারা আরো গরিব অপেক্ষাকৃত তাদেরকে বই কিনে দেওয়া, যেগুলো একটু অন্য বই, রেফারেন্স বই লাগে, তাদেরকে ভর্তির টাকা আমি আমার পকেট থেকে দিয়ে এভাবে ছেলে মেয়েদেরকে আমি প্রচুর সহযোগিতা করার মধ্যে দিয়ে ড্রপ আউটকে 0 জায়গায় এনে এটা বলা যায় যে ওই এলাকার ছেলে মেয়েদেরকে পুরোপুরি স্কুলমুখী করতে। আর শিক্ষারত্ন পেতে সামাজিক দিক লাগে। আচ্ছা, সেটা কি? সামাজিক দিকটা হচ্ছে যেমন কোভিডের সময়, কোভিডের সময় আমি প্রথম মুখ্যমন্ত্রীকে ত্রাণ তহবিল 1 লক্ষ টাকা আমার স্বল্প বেতন থেকে আমি করেছিলাম। আমি একটা অনুদান দিয়েছিলাম 1 লক্ষ টাকা। তারপরে ওই সময় কোভিডের সময় স্যানিটাইজার, সাবান, খাবার, শুকনো খাবার ইত্যাদি, মাস্ক, এগুলো বিলি করেছি। রান্না খাবার করে মানুষের বাড়ি বাড়ি যেগুলো অপেক্ষিত গরিব এলাকায় পৌঁছে দিয়েছি। এগুলো সামাজিক কাজের মধ্যে পড়ে। এগুলো অনেক ধরনের কাজ কিন্তু শিক্ষারত্ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়। সর্বোপরি আমি যে গবেষণাটা করেছিলাম, যেটা ভারতবর্ষে প্রথম নজরুলকে নিয়ে ইংরেজিতে গবেষণা, এটা একটা আলাদা মাত্রা পেয়েছিল আমার শিক্ষারত্ন পাওয়ার ক্ষেত্রে। আবুল হোসেন সাহেব, আপনি হাইলি কোয়ালিফাইড, পিএইচডি করেছেন, একজন শিক্ষক, সমাজে শিক্ষাবিদ হিসেবে আপনার পরিচিতি প্রভাব রয়েছে, কিন্তু আপনি হঠাৎ রাজনীতিতে কেন এলেন? সুন্দর প্রশ্ন এটা। সেটা হচ্ছে যে আমি শিক্ষক হিসাবে আমার যে অবদান সেটা কেবলমাত্র ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, কিন্তু আমি দেখলাম যে একটা কথা হচ্ছে না, টিচার্স অ্যাফেক্টস ইটারনিটি, হি ক্যান নেভার টেল হোয়ার হিজ ইনফ্লুয়েন্স স্টপস। সারা জীবন ধরে একজন শিক্ষক তার অবদান রেখে যায়। আমি যখন রাজনীতিতে এলাম, এসে দেখলাম আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি মেম্বার কৃষ্ণনগর পৌরসভা। এখানে দেখলাম যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, সর্বশ্রেণীর মানুষের, ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা, সবার পরিষেবাটা দেওয়া যায়। আচ্ছা, যেমন
ধরুন এখানে একটা ছাত্র এই এলাকার, সে মাধ্যমিক পাশ করেছে, এরপরে কোন দিকে যাবে সেটাও কিন্তু আমরা পথ বাতলিয়ে দিই। আচ্ছা, বৃদ্ধরা তারা বৃদ্ধ ভাতাটা কিভাবে পাবে সে ব্যাপারে আমি ডাইরেক্ট সহযোগিতা করছি, তার ফর্ম ফিল আপটা করে দিচ্ছি, তাকে কোথায় যেতে হবে বলছি। একটা মানবিক ভাতা, একটা প্রতিবন্ধী ছেলে মেয়ে সে কিভাবে মানবিক ভাতাটা পাবে, আমি রাজনীতির অঙ্গনে তাকে এইভাবে হেল্প সহযোগিতা করতে পারছি। শিক্ষার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও মানে সমাজের সর্বস্তরের মানুষকে, মানে রাজনীতি তো আমার মনে হয়েছে সর্বস্তরের মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে রাজনীতির জায়গাটা। এখানে আপনি সব রকম মানুষকে সহযোগিতা করতে পারবেন। তো সেই কারণে একজন শিক্ষক কেবলমাত্র তার স্কুল অভ্যন্তরে তার অবদানটা সে আবদ্ধ রাখলো, এটা আমি খুব একটা বড় মনে করি না। আমার আরো সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজনীতিতে এসে আমি অসংখ্য মানুষের এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বধর্মের মানুষের, সর্বশ্রেণীর মানুষকে আমি সহযোগিতা হাত বাড়াতে পারছি, তাদের পরিষেবায় নিজেকে নিয়োজিত করতে পারছি। সেই কারণে শুধু আমি শিক্ষকতার মধ্যে সীমাবদ্ধ থাকলাম না। বুঝতে পেরেছি। ধরুন আমার পরিষেবা দেয়াতে আমি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি আলাদা অনুভূতি। বর্তমান সময়ে রাজনীতিতে একটা অভিযোগ করা হয় যে বর্তমান সময়ের রাজনীতিতে অযোগ্যদের দাপাদাপি বেশি। তো আপনি এত যোগ্য একজন মানুষ, শিক্ষাবিদ হিসেবে কোথাও কি আপনার কখনো কি মনে হয়েছে যে শিক্ষিত মানুষদের রাজনীতিতে একটু প্রথম সারিতে আনা দরকার? দারুণ ভালো প্রশ্ন এটা। যে আমি মনে করি রাজনীতিতে আমার যেটা মনে হয়েছে শিক্ষিত মানুষদের খুব বেশি বেশি করে আসা প্রয়োজন। যেমন ধরুন একজন পৌরসভা চেয়ারম্যান হলো, সে যদি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টটাই পড়ে মানে না করতে পারে, সে যদি মিউনিসিপ্যাল অ্যাক্টটাই না জানে, সে সম্বন্ধে কোনো ধারণা না থাকে, তাহলে পৌরসভাটা চালাবে কি করে? এবং যদি কেউ শিক্ষামন্ত্রী হয়, ঠিক, তাহলে সে যদি শিক্ষা ব্যবস্থাটা কি আছে এবং শিক্ষার উন্নয়নটা কিভাবে ঘটানো যেতে পারে, ইনোভেটিভ আইডিয়াটা কি, শিক্ষার ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন আনা উচিত, সেগুলো যদি সে না বোঝে তাহলে মুশকিল। আবুল হোসেন সাহেব, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। একজন শিক্ষাবিদকে বলা হয় একজন থিঙ্ক ট্যাঙ্কার। তাহলে শিক্ষা ব্যবস্থাটা কেমন ভাবে চলবে সেটা কিন্তু একজন শিক্ষাবিদই ভালো জানে। তাহলে শিক্ষার উপরেই তো সবকিছু নির্ভর করে, এটা রাজ্য দেশ সবকিছু নির্ভর করে শিক্ষার উপর। সেই জন্যই বলছিলাম যে কতটা প্রয়োজন রাজনীতিতে শিক্ষিত মানুষের আসা ভীষণ ভীষণ প্রয়োজন। যে কথা বলছিলাম যে একজন পৌরসভা চেয়ারম্যান হতে গেলে সে যদি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টটাই না জানলো, তাহলে পৌরসভা চালাবে কি করে? সেই কারণেই দেখুন না, আমাদের পৌরমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় ববিদা ভীষণ ভালো হয়েছেন, উনি পৌর আইনটাকে গুলিয়ে খেয়েছেন। সুতরাং এরকম মানুষের খুব প্রয়োজন ছিল। শিক্ষা মন্ত্রী যিনি হবেন তিনি নিশ্চিতভাবে খুব শিক্ষিত মানুষ হওয়া উচিত, কারণ শিক্ষার সার্বিক মানের উন্নয়ন কিভাবে করবে, শিক্ষার আরো শ্রীবৃদ্ধি কিভাবে করা যাবে, কি ধরনের ইনোভেটিভ আইডিয়া এই জিনিসগুলোকে আরো ঢোকানো যেতে পারে, সার্বিকভাবে শিক্ষার উন্নয়ন ক্ষেত্রটা যদি তিনি না ভাবতে পারেন তাহলে মুশকিল। সে কারণে আমরা ব্রাত্য বসুকে দেখছি, অত্যন্ত শিক্ষিত মানুষ, তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। অর্থনীতি যদি না বুঝে তাহলে সে অর্থমন্ত্রীটা হবে কি করে? ঠিক সেইভাবেই অর্থনীতির কোন ছাত্রকে তিনি শিক্ষিত মানুষ নিশ্চিতভাবে হতে হবে। বাণিজ্য মন্ত্রী হচ্ছেন, নিশ্চিতভাবে তার বাণিজ্য সম্বন্ধে তার একটা ভালো আইডিয়া থাকা লাগবে। সেইভাবে আমরা আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা মন্ত্রী হয়েছেন তারা নিজ নিজ ক্ষেত্রে একেবারে অত্যন্ত শিক্ষিত মানুষ এবং খুব জ্ঞানী মানুষ। সুতরাং রাজনীতিতে শিক্ষিত মানুষ খুবই প্রয়োজন। এই যে আপনি একদিকে রাজনীতি, অন্যদিকে শিক্ষক, অর্থাৎ শিক্ষা এবং রাজনীতি, এই দুটোর মেলবন্ধনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে কিভাবে আপনি সময়টা দিচ্ছেন, একদিকে রাজনীতি অন্যদিকে শিক্ষা? একদম ঠিক। সেটা হচ্ছে যে আমি যখন শিক্ষকতা করি স্কুলে, তার একটা টাইম আছে, আমি 10টা to 4টে স্কুল করি। যখন ওই সময়টা স্কুলে থাকি তখন স্কুলের কাজে নিজেকে একেবারে নিবেদিত প্রাণ। ফিরে এসে 11টা পর্যন্ত
5টা থেকে 11টা পর্যন্ত সমাজের জন্য কাজ করা যায়। আমার ওয়ার্ডের জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কাজ, যত মানে ধরনের মানুষ আছে, তাদের যত রকমের সমস্যা আছে, সেগুলো আমি এই রাত্রে 11টা পর্যন্ত শুনি, সেগুলো সমাধান করি, বসে সে পাশে দাঁড়াই এবং সমস্ত মানুষের সেবাতে আমি নিজেকে নিয়োজিত করতে পারছি। আবার স্কুলে যাওয়ার আগে 3 ঘন্টা সময় পাই, ঘুরে ঘুরে আমি আবার ওয়ার্ড, আমি বিভিন্ন ক্ষেত্রে মানুষের যেখানে যা প্রয়োজন সেগুলো ঘুরে ঘুরে দেখে তাদের পাশে দাঁড়াতে পারছি। স্বাভাবিকভাবেই মানুষকে কি সময় দিতে পারছে? একদম ভীষণভাবে সময় দিই এবং আমি সকালবেলায় 3 ঘন্টা মোটরসাইকেলে ঘুরে ঘুরে মানুষের পাশে, কার কি সমস্যা, কোন রাস্তার কি সমস্যা, কোন ড্রেনের কি সমস্যা, কোথায় লাইট লাগাতে হবে, কে বৃদ্ধ ভাতা আটকে গেছে, কার মানবিক ভাতা করতে হবে নতুন করে, কার লক্ষ্মী ভান্ডারটা এবার জমা দিতে হবে, সমস্তটা দেখে। মানুষের জন্য কি সবসময় আপনার দরজা খোলা থাকে? একদম সবাই সহজেই কি পৌঁছতে পারে? সবসময় আমি খুব বন্ধুসুলভ আচরণ সবার সঙ্গে। আচ্ছা, মানে অলওয়েজ ওয়েলকাম, তারা আসে। এবার আমি যে সময় স্কুলে থাকি, আমার লোক থাকে বাড়িতে, তারা ইনকাম সার্টিফিকেট, তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো যেগুলো লাগে তারা যেগুলো দিতে পারে সব দিয়ে দেয়। এভাবে মানুষের পাশে থাকছি। তাহলে কেবলমাত্র শিক্ষক যদি আমি থাকতাম, তাহলে ছাত্র এবং সেই গার্জিয়ান গুলোর সঙ্গেই আমার সীমাবদ্ধতা থাকতো, আমার পরিষেবার পরিসরটা। কিন্তু আমি রাজনীতিতে এসে দেখছি আমার পরিষেবার পরিসরটা ভীষণভাবে বিস্তৃত হয়েছে এবং আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সর্বশ্রেণীর মানুষের পাশে যেভাবে আমি সর্বক্ষণ তাদের পরিষেবায় নিজেকে নিয়োজিত করতে পারছি, সেটা আমি একটা আলাদা, নিশ্চিতভাবে একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি আলাদাভাবে, এবং আমার সত্যি খুব আনন্দ লাগে। আমার এই মুহূর্তে একটা প্রশ্ন মনে পড়ছে, সেটা হচ্ছে যে গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর শহরে প্রায় দেখা যায় প্রত্যেকবারই লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়ে থাকে, যে সমস্ত ওয়ার্ডগুলি আছে। কিন্তু শুধুমাত্র আপনার ওয়ার্ডেই আপনি লিড দিয়েছেন, এটা কিভাবে সম্ভব হলো? এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ঠিকই বলেছেন। এবারে দেখলাম আমরা লোকসভা ভোটে 2024 আমাদের কৃষ্ণনগর পৌরসভার 25টা ওয়ার্ডের মধ্যে 24টাতে আমাদের হার হয়েছে। একমাত্র আমার ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ড, এখানে কিন্তু 1306 ভোটে লিড দিয়েছি। এবং সেখানে অদ্ভুতভাবে দেখবেন দুটো বুথ আছে হিন্দু ডোমিনেটেড। একটা 82 নম্বর বুথ, সেখানে 96% হিন্দু, সেখানেও 127 ভোটে লিড দিয়েছি। আর একটা আছে 83 নম্বর বুথ, সেখানেতে 86% হিন্দু, সেখানেও কিন্তু 159 ভোটে লিড দিয়েছি। বাকি থাকলো 84, 85, 86, এই 3টি বুথ হচ্ছে মুসলিম, খ্রিস্টান, হিন্দু মিলেমিশে, এখানেও আমি লিড দিয়েছি। অর্থাৎ সব কটা বুথেই কিন্তু লিড দিতে পেরেছি। তো আমি বিশ্বাস করি না যে হিন্দু ডোমিনেটেড এলাকায় তৃণমূল লিড দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, কারণ আমি এটা প্রমাণ করে দেখিয়েছি যে হিন্দু ডোমিনেটেড বুথেও কিন্তু টিএমসি লিড দিতে পারে। মানে মেরুকরণের রাজনীতি যেভাবে, হ্যাঁ, সেটা আমার ওয়ার্ডে এটা আমি ভেঙে চুরমার করেছি। আচ্ছা, এটা মানে সম্ভব কিভাবে হলো? সম্ভব, দেখুন, ভোটটা হয় সবসময় মানুষের পাশে থাকা। আচ্ছা, এবং আমার মানুষকে কতটা কাছে করে নিতে পারছি, মানুষের পরিষেবায় আমি কিভাবে তাদের পাশে থাকতে পারছি, তারা সবসময় আমাকে পাচ্ছে কিনা, এইগুলো যদি থাকে। যেমন আমার 82 নম্বর বুথে একটা মন্দির আছে, তো মন্দিরে টাইলস বসিয়ে দিলাম। আচ্ছা, পুরোহিতের বেতনটাও আমি দিই প্রতি মাসে। আচ্ছা, তো তারা ভোট দেবে না, মানুষের পাশে থাকে, তারা যে কোনো কাজে এলে আমি সাথে সাথে ঝাঁপিয়ে পড়ি। তো এইভাবে যদি একটাই রাস্তা দেখলাম ভোট রাজনীতিতে, মানুষের পাশে থাকতে, এটাই শেষ, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আবুল হোসেন সাহেব, আপনাকে আমার শেষ প্রশ্ন, সামনে 26-এর বিধানসভা নির্বাচন, আপনি তৃণমূল দলে রয়েছেন, আপনি নদিয়া উত্তর তৃণমূল সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সহসভাপতি, অন্যদিকে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার যে মাদার তৃণমূলের সহসভাপতি, অন্যদিকে কৃষ্ণনগর শহরেরও আপনি তৃণমূলের সহসভাপতি। তো এই যে এতগুলো আপনার দায়িত্ব, আপনার ওয়ার্ড থেকে বা সারা নদিয়া উত্তর সাংগঠনিক জেলা থেকে আপনি তৃণমূল দলকে কতটা দিতে পারবেন এই 26-এর
বিধানসভা নির্বাচনে? কৃষ্ণগড় পৌরসভার ক্ষেত্রে বলি, কৃষ্ণগড় পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে সর্বকালের সেরা লিড দিয়েছি আমি 2024 লোকসভাতে। আচ্ছা, 1306 ভোট, এটা হচ্ছে সর্বকালের সেরা লিড। আচ্ছা, 1100 পর্যন্ত ছিল। আমি আশা রাখছি মানুষের সঙ্গে যেভাবে সংযোগ তৈরি হয়েছে এবং মানুষের পরিষেবায় যেভাবে পাশে থাকছি, আমার বিশ্বাস 2026 বিধানসভা ভোটে যিনি প্রার্থী হন না কেন কৃষ্ণগড় উত্তরে আমার ওয়ার্ড থেকে আমি লোকসভার মতোই বা তার চাইতে আরো বেশি, আমার বিশ্বাস লোকসভা ভোটে যে লিড দিয়েছিলাম 1306 সেটাকে ছাপিয়ে যাব। এবং নদিয়া উত্তরে সংখ্যালঘু সেলের সহসভাপতি হিসাবে নিশ্চিতভাবে আমার কিছু দায়বদ্ধতা আছে, আমার ভূমিকা থাকতে হবে ঠিক বিধানসভাতে। সেখানেতে আমরা সংখ্যালঘু সহসভাপতি হিসাবে নিশ্চিতভাবে সংখ্যালঘুদের মধ্যে একটা সে প্রচারণা একটা চালাবো। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে একজন রাজনীতিক হিসেবে, সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবে, যেহেতু আপনি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সহ সভাপতি সংখ্যালঘু সেলের, সেক্ষেত্রে যে সংখ্যালঘু যে বিধানসভাগুলি আছে অধ্যুষিত, যেমন চাপড়া, নাকাশিপাড়া, কালীগঞ্জ, পলাশিপাড়া, এগুলোতে কি আপনি প্রচারের সময় যাবেন? নিশ্চিতভাবে আমি যাব এবং আমি সংখ্যালঘু মানুষদের ক্ষেত্রে বলবো, দেখুন টিএমসি তো কেবলমাত্র সংখ্যালঘু বা শুধু সংখ্যাগুরু এভাবে নয়, সর্বধর্মের মানুষের জন্য টিএমসি। সেটা ঠিকই, কিন্তু সংখ্যালঘু সেলের যেহেতু একটা দায়িত্বে আছেন, সেই জন্য আমি সংখ্যালঘুর বিষয়টা, যেহেতু সংখ্যালঘুর মুখ আপনি এখন নদিয়া জেলাতে, এক সময় ছিলেন কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, কিন্তু তার মৃত্যুর পরে সেভাবে তো মুসলিম মুখ দেখছি না। তো আমার নিশ্চিতভাবে ভূমিকা থাকবে, সেটা হচ্ছে আমি সংখ্যালঘু এলাকায় যে প্রচারটা করব যে এই সরকার সংখ্যালঘু মানুষদের জন্য দুহাত ভরে দিয়েছে। আচ্ছা, কি দিয়েছে? সংখ্যালঘু মানুষদের সামাজিক নিরাপত্তা দিয়েছে, আচ্ছা, ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা দেখলাম ওবিসি কোটায় সংখ্যালঘু প্রচুর প্রতিনিধিত্ব করছে। আমরা সংখ্যালঘুদের জন্য কবরের পাঁচিল দেওয়ার জন্য অসংখ্য পাঁচিল পেয়েছি, কবরস্থানগুলো ঘিরতে পেরেছি। আমরা সংখ্যালঘু মানুষেরা দেখুন কলকাতার মতো জায়গায়, মানে রাজারহাটে 20 একর জায়গার উপরে 400 কোটি টাকা দিয়ে ঝাঁ চকচকে আলী ইউনিভার্সিটি, এখানে সংখ্যালঘু ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে ব্যবস্থা হয়েছে। 3টা হজ হাউস হয়েছে, কৈখালীতে একটা বাক্সার কাছে, একটা রাজারহাটে। সংখ্যালঘু ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে সেজন্য মাইনরিটি স্কলারশিপ, সংখ্যালঘুদের জন্য ইমাম মুয়াজ্জিমদের ভাতা, ওবিসি কোটায় ছেলেমেয়েরা যাতে নামি দামি কলেজে ভর্তি হতে পারে এবং চাকরি ক্ষেত্রে ওবিসি কোটায় চাকরি পেতে পারে, নানাবিধ সুযোগ সুবিধা সংখ্যালঘুদের জন্য করেছে। এগুলো কিন্তু আমরা প্রচারে এগুলো কিন্তু আমরা রাখবো, বুঝতে পারছি। সুতরাং সংখ্যালঘু মানুষদের জন্য মমতা ব্যানার্জি বললেন যে এনআরসি সিএ করে যখন তাড়িয়ে দেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছে একটি বিভেদকামী শক্তি, তখন মমতা ব্যানার্জি বললেন আমার বুকে 1 ফোঁটা রক্ত থাকতে আমি এনআরসি সিএ হতে দেব না। আবার সামনে এসআইআর আসছে, দেখুন সংখ্যালঘু মানুষেরা অত্যন্ত বিভ্রান্ত এই মুহূর্তে, দুশ্চিন্তায় রয়েছে। সেখানেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে নিশ্চিত করেছে যে আমি থাকতে তোমাদেরকে অত্যাচারিত হতে দেব না, তোমাদের পাশে থাকবো। সুতরাং এই বড় নিরাপত্তা আমরা সংখ্যালঘুরা পেয়েছি। এটা কিন্তু আমাদের এলাকায় এলাকায় এই প্রচার অভিযান কিন্তু আমরা সংখ্যালঘু নেতৃত্ব হিসেবে চালাবো এবং সংখ্যাগুরু মানুষদের সঙ্গে আমাদের যে আজকে সম্প্রীতির যে জায়গাটা তৈরি করে দিয়েছে, সে নজরুলের ভাষায় হেথা মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান, ভাইয়ে ভাইয়ে ঘর বেঁধেছি হিন্দু মুসলমান। এই সম্প্রীতির বার্তা তৈরির ক্ষেত্রেও কিন্তু এই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একটা বিরাট ভূমিকা আছে। তাই বলবো সর্বস্তরের মানুষ, আমরা সংখ্যাগুরু এলাকাতেও
প্রচার অভিযান চালাবো যে সংখ্যা লঘু শুধু নয়, সংখ্যা গুরু, সর্বস্তরের মানুষে কোনো বিভাজন না করে যেভাবে মুখ্যমন্ত্রী একেবারে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, তার জন্য আমাদের এই সরকারের পাশে থাকা দরকার। এটা আমরা প্রচার প্রবচনে আমরা এটা প্রচারে এটা রাখবো। সুতরাং 26-এর ভোটে আমি অন্ততপক্ষে সেইভাবে ক্যাম্পেনিং এর ক্ষেত্রে, বক্তব্য রাখার ক্ষেত্রে এই জায়গাগুলো নিশ্চিতভাবে তুলে ধরবো এবং 26-এ ব্যাপকভাবে কিন্তু এই সরকার আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ডক্টর আবুল হোসেন বিশ্বাসের বিশেষ সাক্ষাৎকার। অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার, সালাম।